শুভেচ্ছা, শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, মাথাচাড়া দিয়ে উঠছে দেশের শত্রুরা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি কখনো পরাজিত হয়নি, বারবার ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে। আলাদা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জুলাই সনদ রদবদলের বিষয়ে সরকারের বক্তব্য দাবি করেছেন। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস এবার ঘটা করে উদযাপনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। প্রস্তুতির অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে যৌথ সভা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে তিনি 7 নভেম্বর উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেন। দিবসটি উপলক্ষে 7 নভেম্বর সকাল 10টায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন ও ফাতিহা পাঠ করবেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে, ফেসবুকে ছড়ানো হচ্ছে নানা অপতথ্য। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এদিকে ড্যাবের নবগঠিত কমিটির সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় তিনি জুলাই সনদ নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন। দফাগুলির মধ্যে যা ছিল তার মধ্যে কোনো কোনো জায়গায় রদবদল, কোনো নতুনত্ব, যেমন পিআর সিস্টেম ছিল না, পিআর সিস্টেম এখানে যোগ করছে। প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎ করছে তিনি এই ব্যাপারে কিছু বলবেন, অর্থাৎ সরকার বলবেন। এখনও তারা নীরব আছেন। আমরা আমাদের বক্তব্যগুলোই জনসম্মুখে প্রকাশ করছি। গয়েশ্বর রায় বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করলে জাতীয় নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশে স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার। এ মাসেই 300 আসনে প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, একদল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে। তবে এনসিপি মনে করে গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে। এই সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন। রাজধানীর রূপায়ণ টাওয়ারের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সংবাদ সম্মেলন। গণভোট, নির্বাচনী জোট, বিচার, সংস্কার সহ বেশ কিছু প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। গণপরিষদ গঠন করতে পারতাম। গণভোট ইস্যুতে এনসিপি বলছে এ সিদ্ধান্ত কমিশন আর সরকারের। তবে নাহিদের অভিযোগ, এটিকে ইস্যু করে দ্বন্দ্বে জড়িয়েছে প্রধান দুইটি রাজনৈতিক দল। তিনি বলেন, এক দল নির্বাচন পেছাতে চায়, আরেক দল সংস্কার। যে গণভোট আগে হবে না পরে হবে, নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে, এটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে। এটা মূলত জামায়াতে ইসলাম তারা নিয়ে আসছে। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে, এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই। তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। বরং এই ইস্যুতে আসলে বিরোধিতা বা তর্কের জায়গা না, বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত, তাদের ক্যাপাসিটি কতটুকু আছে। কোন দলের সাথে জোট বাঁধতে পারে এনসিপি? উত্তরে নাহিদ ইসলাম জানান, যারা সংস্কারের পক্ষে নয় তাদের সাথে জোটও সম্ভব নয়। এককভাবে 300 আসনে প্রার্থী চূড়ান্তের সিদ্ধান্ত জানান তিনি। নাহিদ ইসলাম জানান, দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতেই নির্বাচন দরকার। আমরা নির্বাচন এবং সংস্কারকে দুটি সেপারেট কার্যক্রম হিসেবে দেখতেছি। তবে এই জায়গায় ঐক্যের জায়গাটা হচ্ছে, যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়। আমরা আমাদের মতো প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন দেশের স্থিতিশীলতার জন্য। ফলে আমরা ফেব্রুয়ারিকে ধরে আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিব।
জুলাই সনদ ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, তাদের চাওয়া প্রধান উপদেষ্টাই আদেশ জারি করবেন। জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না, বরং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে এটি। 270 দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছে, মন্তব্য এনসিপি আহ্বায়কের। দলগুলো যে আতঙ্কিত হয়ে যাচ্ছে কোনো একটা বাধ্যবাধকতা চাপিয়ে দিলে, তার মানে একটা বোঝা যাচ্ছে যে মোটিভ, যে হয়তো অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, হয়তো সংসদে গিয়েও একটা ষড়যন্ত্র থাকতে পারে সংস্কার থেকে বের হয়ে আসা, না হলে তো এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু না। সবাই লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রতীক হিসেবে শাপলা কলি নিতে প্রস্তুত এনসিপি, এমনটাই জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে কথা জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তিনি বলেন, গণভোট নিয়ে দুই দলের দ্বন্দ্বে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা আছে। গণভোটের সময় নিয়ে এনসিপির কোনো বিরোধিতা নেই। বিএনপি ও জামায়াত দুই দলকে এই সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। এ সময় তিনি জানান, আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে এনসিপি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি। শাপলা কলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা শাপলায় ছিল, শাপলার চেয়ে আরো এক ধাপ এগিয়ে হলো, শাপলা কলিও এসেছে, অর্থাৎ শাপলাও আছে কলিও আছে। তো আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে, এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। দেশে বর্তমানে ভোটার 12,12,384 জন। 2 মাসে 13,04,880 জন ভোটার বেড়েছে। নির্বাচন কমিশনের সাংবাদিকদের কথা জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও 17 নভেম্বরের মধ্যে দাবির আপত্তি নিষ্পত্তি করা হবে বলে জানান ইসি সচিব। চূড়ান্ত ভোটার তালিকাটা আমার যতদূর মনে পড়ে 18 নভেম্বর এটা প্রকাশ করা হবে। আপত্তি, দাবি, সংশোধন ইত্যাদি এই আগামী কত তারিখের ভিতরে, 17 তারিখের ভিতরে আমরা যেন 18 বা 19 20 তারিখের ভিতরে, 20 তারিখ বোধ হয় আমরা এটাকে 17 তারিখ পর্যন্ত দিবেন, আমরা তারপরে এটা সংশোধন করে নেব। 13,04,880 জন যেটা নতুন অন্তর্ভুক্ত হয়েছেন, দাবি আপত্তিটা মূলত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যারা নতুন করে ফ্যাসিবাদী হচ্ছেন তাদের পরিণতিও আগের ফ্যাসিবাদের থেকে ভালো হবে না, এমন মন্তব্য করেন জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দক্ষিণ জামাতের সেমিনারে কথা বলেন তিনি। বলেন, বিএনপি ভেতরে ভেতরে আবারও ফ্যাসিবাদী হওয়ার চিন্তা রয়েছে, তাই তারা ফ্যাসিবাদী হওয়ার রাস্তা বন্ধ করতে দিতে চায় না। তিনি বলেন, বিএনপি স্বতঃস্ফূর্তভাবে জুলাই সনদে সই করে এখন উল্টাপাল্টা বলছে। এ সময় নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন তাহের। বলেন, ইসির কাজ কোনো রাজনৈতিক দলকে খুশি করা না, কমিশনের দায়িত্ব পুরো জাতিকে খুশি করা। আজকে যারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে আমাদের উপরে দায় চাপের ব্যবস্থা করছেন, তাদেরকে বলতে চাই, পুরানো ফ্যাসিবাদ যদি আবার আসতে চায়, আবার লড়াই করব, পরাজিত করব ইনশাআল্লাহ। সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পূর্ণ করে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। ভোলায় এমনটাই বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় সভায় যোগদান হাসনাত। সভা শেষে বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছে এনসিপি। এখন পর্যন্ত দলের সকল নীতি নির্ধারণ জনগণের কাছ থেকেই এসেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন, তাই ঘোষণাপত্রের বৈধতা দিতে তার প্রতি আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে, এই সরকারের যেমন সংস্কারের ম্যান্ডেট রয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে।
সড়ক, রেল, বিমান ও নৌপথের সমন্বয়ে পরিবেশসম্মত টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ড ইউনূস বলেন, দেশের যোগাযোগ কাঠামোকে দ্রুত শৃঙ্খলায় না আনতে পারলে তা অর্থনীতির জন্য গলার ফাঁস হয়ে দাঁড়াতে পারে। প্রধান উপদেষ্টা প্রকৃতি ও নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, উন্নয়ন কার্যক্রমে পরিবেশের কোনো ক্ষতি করা যাবে না। বৈঠকে সড়ক ও জনপথ বিভাগ সারা দেশের সড়ক, রেল ও নৌপথের সমন্বিত ব্যবহার নিশ্চিত করতে একটি প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে। এতে বিদ্যমান যোগাযোগ নেটওয়ার্কের সর্বোচ্চ ব্যবহার, প্রয়োজনীয় ক্ষেত্রে সম্প্রসারণ এবং আঞ্চলিক বৈশ্বিক সংযোগ জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। চট্টগ্রামে নতুন বন্দর চালুর পরিকল্পনা বিবেচনায় রেখে দ্রুত কার্যকর সড়ক যোগাযোগ নিশ্চিত করার তাগিদও উঠে আসে বৈঠকে। জুলাই আন্দোলন দমনের পরিকল্পনা, হত্যা এবং নির্দেশ সহ মানবতা বিরোধী অপরাধের ৮টি অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে ৩০ নভেম্বর, আর হানিফের মামলার সাক্ষ্য গ্রহণ তারিখ নির্ধারণ করা হয় ২৫ নভেম্বর। ট্রাইব্যুনালে নিজেকে নির্দোষও দাবি করেন ইনু। তিনি বলেন, রাজনৈতিক আক্রোশের শিকার তিনি। আমার কথা হচ্ছে যে কারফিউটা এমন হবে যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট করবে। আন্দোলন যখন তুঙ্গে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে চারদিকে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর দমন নিপীড়ন, ঠিক তখন শেখ হাসিনাকে ফোন করে শিবিরের নেতাকর্মীদের তালিকা করে গ্রেফতার সহ আন্দোলন দমনের নানা পরামর্শ দেন আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। হ্যাঁ, জঙ্গি হামলা হয়েছে, আপনি সন্ত্রাসী জঙ্গি এই কার্ডটা খেলবো আমরা এখন। জুলাই আন্দোলন দমনে পরামর্শ, পরিকল্পনা এবং নির্দেশের ৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয় হাসানুল হক ইনুর বিরুদ্ধে। বুধবার এসব অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধেও বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ড্রোন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা, বোম্বিং করা, এইভাবে ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা, সেগুলো নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে তার আলোচনা হয়েছে। তিনি তার সম্মতি জানিয়েছেন, পরামর্শ দিয়েছেন। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও ৩ জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ গঠনের শুনানির সময় এজলাসে উপস্থিত ছিলেন হাসানুল হক ইনু। নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার দাবি করে ন্যায় বিচার চান তিনি। উনি বলছেন, বর্তমান সরকারের ঘোষিত নীতি, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে, উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। যদি উনি মনে করেন যে তিনি নির্দোষ হলে মামলাটি বিচারে যাবে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ, এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন, এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার মামলায় ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল ১-এ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায়ের মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট শুরু হয় বলে আপিল বিভাগকে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে রোববার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ৬ষ্ঠ দিনের শুনানি শুরু হয়। এই দিন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন আইনি যুক্তি তুলে ধরেন। এর আগে গত ২৯ অক্টোবর ৫ম দিনের শুনানিতে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে গুম খুনের সংস্কৃতি চালু করা হয়েছিল। যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে না আসে, তবে দেশে আবারও একনায়কতন্ত্র চালু হবে। এর আগে জামায়াত ও সুজনের পক্ষের আইনজীবীরা শুনানি করেন। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। তত্ত্বাবধায়ক ইস্যুতে আপিল বিভাগের এই বিচার কাজ পর্যবেক্ষণ করেছেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মানসিং রাউত। প্রধান বিচারপতির যদি জাজমেন্টটা যদি রিভিউ করা না হয়, তাহলে পজিশনটা কি দাঁড়াবে, সেই কথাটি আমাদের রুহুল কুদ্দুস কাজল বলেছে। আমরাও বলেছি যে সেই জন্যই আজকে আপনারা 3টা গ্রাউন্ড নিয়েছেন।
এবং সেই 3টা গ্রাউন্ড আমরা সাবস্টেন্সিয়েট করব বাই এ রিভিউ। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকবে, তাই আগামী বিশ্ব ইজতেমা নির্বাচনের পর সুবিধাজনক সময়ে হবে, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয়ে জুবাইরপন্থী ও সাদপন্থী নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। নির্বাচন ইস্যুতে ধর্ম উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর হাইকমান্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার। জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করার বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আলোচনা অব্যাহত আছে। যেহেতু সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে, এটা বসে তারিখ ঠিক করা হবে। লটারি ভিত্তিক ভর্তি প্রক্রিয়ার বিরুদ্ধে রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সকালে ভর্তি পদ্ধতি পরিবর্তনের দাবিতে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা জানান, লটারি পদ্ধতিতে ভর্তি সম্পূর্ণ ভাগ্য নির্ভর হয়ে পড়েছে। এতে মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া পুনরায় চালুর দাবি জানান। সমাবেশে অভিভাবকরাও যোগ দেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লিখিত পিটিশন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবারের মধ্যে দাবি মানা না হলে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। এই লটারি সিস্টেমের কারণে যে কোনো ভাবে কলেজে ঢুকে পড়ছে। আগে যে যোগ্যতার মেট্রিকটা ছিল সেটা এখন আর নাই। লটারি সিস্টেমের মাধ্যমে আপনার যে কোচিং বিজনেসটা, আপনি যে বলছেন যে না অ্যাডমিশন ফেজে কোচিং সিস্টেমটা বাড়ে, সেটা না, বরং লটারি সিস্টেমে কোচিং ব্যবসাটা আরো বেশি বাড়ে। আগামী ডিসেম্বরে যেই ছাত্রদের ভর্তি নেওয়া হবে, এদেরকে অ্যাডমিশনের ভিত্তিতে ভর্তি না, অ্যাডমিশন টেস্টের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে, কোনো লটারি সিস্টেম থাকবে না। আমরা অভিভাবক, আমরা চাই এমন সুনামধন্য কলেজে লটারি হবে না, হবে মেধা ভিত্তিতে হবে। ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মৃত্যুহার কমেছে, এই দাবি করেছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। দুপুরে সংবাদ সম্মেলনে 2023 ও 25 সালের পরিসংখ্যান তুলে ধরেন তিনি বলেন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে আক্রান্তের হার কিছুটা বাড়লেও মৃত্যুহার কয়েকগুণ কমেছে। তারপরও ডেঙ্গুকে মহামারী বলে ঢাকা শহরের চিত্র ভয়ঙ্করভাবে তুলে ধরা হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে মাত্র 1100 কর্মী কাজ করে জানিয়ে এই প্রশাসক বলেন, জনবল বাড়লে পরিস্থিতি উন্নয়ন করা সম্ভব হতো। প্রশাসকের সঙ্গে একমত পোষণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মাইনুল। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা অনেক ক্ষেত্রে হাসপাতালে ঢাকার ঠিকানা দেন। অগাস্টের ডাটাটাও যদি আমরা বলি, 47 জন মারা গিয়েছেন 23-এ, 3 জন মারা গিয়েছেন 2025-এ, 13,917 জন রোগী 2023-এ হসপিটালাইজ হয়েছেন, আর 25-এ হসপিটালাইজ হয়েছেন 1257 জন। তো সুতরাং একদিকে হচ্ছে যে ডেটা বলে সিগনিফিকেন্টলি আমরা ইমপ্রুভ করতে চেষ্টা করেছি। যেই সাকসেসটা আপনারা 23-এর সাথে তুলনা করে এখন দেখছেন, আমি আশা করি যে মশক নিধন সম্পূর্ণ কন্ট্রোলের কাছাকাছি কন্ট্রোলে হলো আমরা নিয়ে আসতে পারবো পুরো ঢাকা। ভারী বৃষ্টিতে রাজশাহীর তানোর ও গোদাগাড়ির নিম্নাঞ্চল এখনও প্লাবিত। তলিয়ে আছে রোপা আমন সহ শীতকালীন শাকসবজির ফলন। ভেসে গেছে পুকুরের মাছ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কয়েক ঘন্টা ভারী বর্ষণ হয় রাজশাহী জনপদে। এতে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ অঞ্চল। কৃষি অফিস জানায়, প্লাবনে শুধু তানোরের 203 হেক্টর রোপা আমনের ধান ডুবে গেছে। ক্ষতি হয়েছে গোদাগাড়িরও বেশ কয়েকটি গ্রামের আবাদ। তলিয়ে আছে আলু, পটল সহ শীতকালীন শাকসবজির ক্ষেত। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। দ্রুত পানি নিষ্কাশন না হলে ধান নষ্ট হওয়ার শঙ্কা করছেন কৃষকরা। অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কলমা ইউনিয়নের মধ্যে মোটামুটি 20 থেকে 22টা গ্রাম অত্যন্ত ক্ষতিগ্রস্ত, কারণ প্রায় আধা পাকা ধান পানির নিচে তলায় গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভাই আমাদের এখানে। গতকালকে রাস্তাতে 1 মাজা পর্যন্ত পানি ছিল, ধান ডুবে গেছে দেখতে পাচ্ছেন, অনেক পুকুর ভাটা গেছে। সুদানের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল থেকে 19 বছর পর দেশে ফিরেছেন গাইবান্ধার মোহাম্মদ মইনুল হক। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আজ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
2006 সালে ঠিকাদারির কাজে খার্তুমে যান মইনুল হক। হঠাৎ শুরু হওয়া গৃহযুদ্ধে হারান পাসপোর্ট সহ সব নথিপত্র। সেই থেকে নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন আবেই এলাকায়। এই বছরের মে মাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের ব্যানব্যাট 3-এর এক টহল দল আবেই বাজারে তার সন্ধান পায়। পরে সেনাবাহিনীর উদ্যোগে যোগাযোগ করা হয় তার পরিবারের সঙ্গে। সশস্ত্র বাহিনী বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাস তার দেশে ফেরার জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আবেই থেকে জুবা হয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে আজ সকালে ঢাকায় পৌঁছান তিনি। দীর্ঘ 19 বছর পর মায়ের মাটিতে ফেরেন মইনুল হক। এরপর আবার জেলেছিলাম 6 মাসের মতো, তারপর তারপর আবার পার করে দিল, তারপর আবার সহিংসতা তাণ্ডবে এখন উত্তপ্ত সুদানের আল-ফাসির। শহর জুড়ে নির্বিচার হত্যা, ধর্ষণ আর লুটপাট চালাচ্ছে আরএসএফ বাহিনী। প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। যাত্রাপথেও হামলার শিকার হচ্ছেন কেউ কেউ। মরুভূমিতে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। সংঘাতময় পরিস্থিতিতে জুটছে না খাবার পানীয়। দারফুরের হারানো এলাকা পুনরুদ্ধারের চেষ্টা করছে সুদানের সেনাবাহিনী। কর্দোফান এলাকায় আরএসএফের একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে তারা। এলাকা ছেড়ে না গেলে বন্দুকের গুলিতে মৃত্যু, আর পালিয়ে গেলে প্রাণহীন মরুভূমিতে জীবনের অনিশ্চয়তা। এই দুটি উপায়ই খোলা ছিল এই হতভাগ্যদের। সহিংস পরিস্থিতিতে সুদানের আল-ফাসির শহর থেকে 800 কিলোমিটার দূরের এই মরুভূমিতে আশ্রয় নিয়েছে কয়েক শত বাস্তুচ্যুত মানুষ। নিজ শহরের নারকীয় হত্যাযজ্ঞের সাক্ষী তারা। চোখে মুখে এখনো আতঙ্ক। দারফুরের আল-ফাসির শহরে এখনো ভয়াবহ রক্তপাত আর সহিংসতা চালিয়ে যাচ্ছে আরএসএফ সদস্যরা। হত্যা, ধর্ষণ আর লুটপাট থেকে বাঁচতে শহর ছেড়েছে 62,000-এরও বেশি মানুষ। খাদ্য পানি ছাড়া চরম মানবিক সংকটে দিন পার করছে তারা। অনেকেই পাচ্ছেন না প্রিয়জনের খোঁজ। আমি আমার মা আর ভাইকে হারিয়েছি। জানি না আমার বাকি পরিবার এখন কোথায়। তারা বেঁচে আছেন কিনা সেটাও নিশ্চিত নই। আমার বড় ছেলেকে হত্যা করা হয়েছে আর ছোট ছেলে গুলিতে আহত। আমার স্বামী নেই। যুদ্ধের কারণে খাবার, অর্থ কিছুই আর অবশিষ্ট নেই। সব ছেড়ে চলে এসেছি। সুদানের মধ্যাঞ্চলে কার্দোফান এলাকায় আরএসএফের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সুদানের সেনাবাহিনী। ধ্বংস করা হয়েছে অন্তত 20টি যুদ্ধযান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আরএসএফের আল-ফাসির শহর দখলের ঘটনায় নতুন মাত্রা পেয়েছে সুদানের সেনাবাহিনী আর প্যারামিলিটারি ফোর্সের মধ্যকার বিরোধ। 2 বছর ধরে চলমান এই গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে অন্তত 40,000 মানুষ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। শনিবার উপত্যকার দক্ষিণে খান ইউনিসে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ট্যাঙ্ক আর কামান থেকে ছোড়া হয় গোলা। জাবালিয়া শরণার্থী শিবিরের আশপাশের আবাসিক স্থাপনা ধ্বংস করে নেতানিয়াহু বাহিনী। হামলার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ প্রবেশেও বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েল। দিনে 600 ট্রাক ত্রাণ প্রবেশের কথা থাকলেও ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে গড়ে 145টি ট্রাককে। ফলে খাদ্য, পানি আর ওষুধ সহ বিভিন্ন জরুরি সামগ্রীর চরম সংকটে দিন পার করছে গাজাবাসী। গরু চুরির অপবাদ দিয়ে এক যুবককে উলঙ্গ করে হাত পা বেঁধে পেটানো যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারায়। নৃশংসতার শিকার ওই 38 বছর বয়সী ব্যক্তি এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পরিবারের দাবি, বড় ভাইয়ের সাথে শত্রুতার জেরে এই নির্যাতন। মামলার পর ভুক্তভোগীর বড় ভাইকে আটক করেছে পুলিশ। রাস্তার পাশে এক ব্যক্তিকে ফেলে এভাবেই এলোপাতাড়ি পেটাচ্ছিলেন একদল লোক। শরীর উলঙ্গ করে হাত পা বেঁধে অনেকটা মধ্যযুগীয় কায়দায় চলে নির্যাতন। বর্বর এই ঘটনা ঘটে 26 অক্টোবর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলদর ইউনিয়নে সৈয়দবাড়িতে। ভুক্তভোগী নাজিমকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। তার পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে নাজিমের আপন বড় ভাই ও তার ছেলে কয়েকজন মিলে নির্যাতন করেছে। 3
না ছোট ছোট ছেলের বাবার আজকে 7 দিন ওনার মুখের জবান নেই, শুধু লুটালাতে হেলদরের মধ্যে অনেকটা মানুষ দাঁড়ায় জায়গায় যে বলছে না এ দাঁড়া ওকে মারিস না, সবাই দেখতেছিল যে কেউ প্রতিবাদ করলো না। বুকে 6টার দিকে দেখে নিয়ে গেছে, গিয়ে এখানে আমিও গেছি, আমার বুকে এখানে গিয়ে দেখি আমি যখন পানা দিচ্ছি আমাকে বেনে আমাকে মারধর করেছে ওরা। আমার অবস্থা খারাপ, আমার মৃত্যুকে লড়াই করতেছে, আমাদের বিচার চাই। পরিবারের অভিযোগ, নাজিমকে গরুচোর বলে স্বীকারোক্তি দিতে মোজাফফর নামে এক ব্যক্তিকে চাপ দেয় নির্যাতনকারীরা। তিনি রাজি না হওয়ায় তাকেও মারধর করেন। নামিন হয়ে গেলে দিতে এখন কি মানে একটা মোটরের বাসে গেলে বলে রাখার রাস্তা মাঝে রেখে আর তো তারা নামিন হয়ে গেলে বাইক বাইক দিয়ে মানুষের সামনে মানে আর তো আঠিয়ে না পারে ওই মারত দেবে লাস্ট আর বদাই করে না পারে তো ওই মানে নাম আমাকেও মারছে, আমি ফালাই চলে গেছি, আমার বড় ভাই ছিল ওকেও মারছে, আমাদেরকে মারছে দেখে আমার আব্বু দেখছে আর না পারতে ওর নাম বলছে। সেদিন বর্বরতার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করলেও অসহায় নাজিমকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, যিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। উনি যদি হয়ে থাকে এই বিচারটা তো পাবলিক করার দরকার নেই, এই বিচারটা করবে কে? এই বিচারটা করবে তো প্রশাসনে, ঠিক আছে ভাই? তো প্রশাসনের কাছে কোনো বিচার পাইনি। ও যত খারাপ হোক, উনি তো একজন মানুষ, উনি তো আর পশু না, উনি তো আর গাছ না, ওনাকে যেভাবে মারতে হবে। এই ঘটনার পর তাৎক্ষণিক মামলা নিতেও রাজি হয়নি পুলিশ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের ভিডিও ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর স্ত্রীর মামলা নেয় আনোয়ারা থানা পুলিশ। ভুক্তভোগীর বড় ভাই আহমদ সফাকে আটক করলেও অন্যরা ধরাছোঁয়ার বাইরে। কোন একটা বাড়িতে এরা চুরি করতে গিয়েছে এবং এরা আগেও থানা কর্তৃক তাদের বিভিন্ন মামলায় তারা গ্রেপ্তার হয়েছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। তো সেখানে যখন চুরি করতে যাওয়ার পর স্থানীয় লোকজন তাদেরকে ধরে মারধর করেছে, পুলিশ মামলা নিয়েছে এবং একজন গ্রেপ্তার করেছে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে 3 জনকে পিটিয়ে মেরেছে গ্রামবাসী। ভোরের দিকে নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গরু চুরি করে পালানোর সময় ধাওয়া দিয়ে ধরা হয় তাদের। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে মারা যায় তারা। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে। এই ঘটনায় অজ্ঞাতনামা 300 থেকে 350 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গরু চুরির খবরে ভোরের দিকে উত্তেজনা ছড়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাসিরাবাদ গ্রামে। চোর সন্দেহে 3 জনকে বেধড়ক পেটানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের, আরেকজন মারা যান হাসপাতালে। স্থানীয়রা জানায়, কৃষক আব্দুস সালাম মিয়ার বাড়ির গোয়াল ঘরের ইট খুলে 3টি গরু চুরি করে পালাচ্ছিল 8-10 জনের একটি দল। এ সময় বিষয়টি টের পায় বাড়ির লোকজন। তাদের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা, ধাওয়া দেয় চক্রটির সদস্যদের। গরু ফেলেই পিকআপ নিয়ে বাকিরা পালাতে পারলেও আটকা পড়ে 3 জন। এক পর্যায়ে তারা রাস্তার পাশে একটি পুকুরে ঝাঁপ দিয়ে লুকানোর চেষ্টা করে, তবে তাদের ধরে ফেলে বিক্ষুব্ধ গ্রামবাসী। অলকাইতে গরু বাকি না, পরে আমি আশেপাশে চিল্লাচিল্লি করলাম যে আমার গরু চুরি নিয়ে গেছে। পরে আশেপাশে মানুষ বাড়াইলে পরে নাসিরাবাদ খুব হই হল্লা হইলাম। পরে অনেক জায়গা দিয়ে যে চোর পুরো নামছে, অনেক মানুষ উঠছে, হাজার হাজার মানুষ নিয়ে দাঁড়িয়ে আছে, ইট পাথর নিক্ষেপ করতেছে। পরে আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে লোকগুলা মারা যায়। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় একাধিক গরু চুরির ঘটনায় আতঙ্কে আছেন তারা। গবাদি পশু হারানোর ভয়ে অনেকে রাত জেগে পাহারাও দিচ্ছেন। মানে আশেপাশে প্রায় 20-30 বাড়ি থেকে এর আগেও চুরি হয়েছে। সবাই তো ভয়ে আছে, আতঙ্কে ভয়ে খালি তুগুর তুগুর করে। আল্লাহ কখন ম্যান গরু কোনা নিয়ে যাও, আমরা কি করে খামো? ওই গরুই আমার সম্বল। গণপিটুনির খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে নেওয়া হয় থানায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তারা। চোরদের আইডেন্টিটি শনাক্তকরণের জন্য কাজ চলতেছে, সিআইডির একটা টিম কাজ করতেছে। আমরা ইতিমধ্যে একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। এর আগে শনিবার ভোরের দিকে সুন্দরগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায়, উপজেলার চেরাগালি ব্যাপারী কান্দি এলাকার ইউপি সদস্য নাসির ব্যাপারী ও স্থানীয় তাজুল সোয়ালের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ ছিল।
এরই জেরে সকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হাতবোমা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুরও করা হয়। সংঘর্ষে আহত হয় সালাউদ্দিন ব্যাপারী সহ কয়েকজন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। 2 জনকে আটক করেছে পুলিশ। রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসার নিচতলা কারখানা থেকে নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত দুজনই উক্ত বিল্ডিংয়ে অবস্থিত ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসার কর্মচারী ছিলেন বলে জানা গেছে। নিহত সাইফুল মাদ্রাসার ক্রয় বিক্রয় বিভাগে কাজ করত এবং শাকিলা একই মাদ্রাসায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিল। মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয়দের মতে বেশ কদিন নিখোঁজ ছিল সাইফুল ও শাকিলা। পরে দুর্গন্ধ টের পেয়ে বাড়ির নিচতলার বন্ধ কারখানা থেকে দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে কমেনি বলে মন্তব্য করেছে সফররত IMF এর প্রতিনিধি দল। দুপুরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠক করে IMF মিশন। কাঙ্ক্ষিত হারে মূল্যস্ফীতি না কমা পর্যন্ত নীতি সুদ হার না কমানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, IMF মিশনের সাথে নানা বিষয়ে বৈঠক চলছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, নির্বাচনকে কেন্দ্র করে হুন্ডি বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যোগাযোগ করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও। ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করা হচ্ছে। পলিসি রেট কমানোর বিষয়টা চিন্তা করব ডিসেম্বরের পরে। ডিসেম্বরে আমাদের ইনফ্লেশনটা কোথায় দাঁড়ায় তার উপর। আমাদের ধারণা ছিল IMF তাদের ইনিশিয়াল প্রথম দিনের সভাতেই এই ইস্যুটা যখন তুললো, আমরা ভেবেছিলাম যে ওনারা বলবেন যে কেন আপনারা পলিসি রেট কমাচ্ছেন না। তো তারা কিন্তু বলল, তোমাদের কিন্তু ইনফ্লেশন কাঙ্ক্ষিত মাত্রায় নেমে আসতেছে কিন্তু খুব স্লোলি। বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। প্রতিনিয়তই দাম ওঠানামা করছে। বৃহস্পতিবার রাতে ঘোষণা এসেছিল দাম কমানোর, তবে তা স্থায়ী হয়নি দুদিনও। আবারও দাম বাড়িয়েছে জুয়েলার্স সমিতি বাজুস। সকাল থেকে কার্যকর হয়েছে এই দর। এতে ভালো মানের স্বর্ণ ভরিতে 1,680 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 2,01,177 টাকায়। 21 ক্যারেটের দাম 1,92,596 টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম 1,116 টাকা বেড়ে দাঁড়িয়েছে 1,37,180 টাকা। তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 4,246 টাকা। উদ্বোধন হল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আয়োজিত 7ম CSD সাস্টেইনেবল কনফারেন্স 2025। 3 দিন ব্যাপী চলবে এই কনফারেন্সটি। সকালে রাজধানীর একটি হোটেলে এই কনফারেন্সের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। টেকসই উন্নয়নের জন্য প্রাকৃতিক সম্পদ ও সম্পদ নির্ভর জনগোষ্ঠীর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। 2 বছরের বিরতির পর আয়োজিত এই সম্মেলনে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ, গবেষক এবং পেশাজীবীরা একত্রিত হয়ে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, নীল কার্বন, লিঙ্গ সমতা, শিক্ষা ও শাসন ব্যবস্থা বিষয়ে মত বিনিময় করেন। স্বাগত বক্তব্যে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে টেকসই উন্নয়নের চেতনায় গড়ে তুলতেই কাজ করে যাচ্ছে ইউল্যাব। মূল প্রবন্ধ উপস্থাপন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শর্মিন্দা নীলর্মী। সম্মেলনে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত HE রেটো রেনগনি ইউল্যাবের উদ্যোগের প্রশংসা করেন। নারী ওয়ানডে বিশ্বকাপের খবর। শিরোপা নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 115 রান। DY পাটেল স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময়ে বিকেল 3:30টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরু হয় প্রায় 2 ঘণ্টা পর। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে ফাইনালে পা রেখেছে ভারত, যেখানে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল দক্ষিণ আফ্রিকা। এর আগে 2বার ফাইনাল খেলেছে হারমানের দল। অন্যদিকে এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তরুণদের মৌলিক সামরিক শিক্ষা ও সচেতনতা বাড়লে যাদের ক্ষতি হবে তারাই প্রোপাগান্ডা শুরু করেছে মন্তব্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। ফেসবুক পোস্টে তিনি বলেন, আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্পে পদে পদে বাধা দেওয়া হয়েছে, ফলে প্রকল্প পাশ হতে 8 মাসেরও বেশি সময় লেগেছে। উপদেষ্টা আরও বলেন, সুযোগ পেলে সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনা হবে। দেশের ভৌগোলিক বাস্তবতায় সার্বভৌমত্ব রক্ষায় গণপ্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলেও ফেসবুক পোস্টে জানান তিনি।
বেকারি পণ্যের নামে কি খাচ্ছেন ভোক্তারা? চট্টগ্রামের মোগলটুলিতে আজ দুটি বেকারিতে অভিযান চালিয়ে হাতে নাতে নানা অনিয়ম পেয়েছে ভোক্তা অধিদপ্তর, সংরক্ষণ অধিদপ্তর। নেই অনুমতি, পরিবেশ নোংরা, ব্যবহার হচ্ছে ক্ষতিকর রব। অলিগলির সব বেকারির চিত্র এমনই। বেকারি দুটিকে 2 লাখ টাকা জরিমানা, অন্যদের সতর্ক করা হয়। চকচকে করতে ড্রাই কেকে মেশানো হয় হলুদ রং। উৎপাদিত বেকারি পণ্য রাখা হয় খোলা, অস্বাস্থ্যকর পরিবেশে। অপরিচ্ছন্ন মেঝেতে চলে মোড়কীকরণ। অনুমতি ছাড়াই বিভিন্ন জাতের পণ্য উৎপাদন করছিল মুগলটুলি এলাকার এসএস ফুড প্রোডাক্টস। সকালে ভোক্তা অধিকারের অভিযানে ধরা পড়ে এসব অনিয়ম। বেকারি মালিক সব অভিযোগ স্বীকার করলেও এসবের দায় চাপান কর্মচারীদের উপর। এটা স্টাফের কাম, হয়তো আমরা তদারকি করার ভুল ছিল বা গাফিলতি ছিল, এই কারণে হয়েছে যে স্যার এগুলো তো আর আমরা ইচ্ছাকৃত, মালিকরা ইচ্ছাকৃত করি না। চট্টগ্রামের অলিগলির প্রায় সব বেকারির চিত্র এমন। মুগলটুলিতে প্রগতি বেকারি নামে আরেক দোকানেও দেখা যায় পা দিয়ে ময়দার খামি মারানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ নানা অনিয়মের চিত্র। ইচ্ছাকৃত না, এটা অনিচ্ছাকৃত। আমরা তো চাই সবসময় ভালো করার জন্য, আমাদের চেষ্টায় কিন্তু সবসময় থাকে, অব্যাহত থাকে, কিন্তু আমরা পারতেছি না, চেষ্টা চালা যাচ্ছি। অভিযুক্ত দুইটি বেকারিকে 2 লাখ টাকা জরিমানা এবং অন্য দোকান মালিকদের সতর্ক করা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ওনাদের অর্থ খরচ তেমন একটা হবে না। ওনাদের শুধু সদিচ্ছা, ওনাদের শুধু আন্তরিকতা, ওনাদের প্রতিষ্ঠানকে ওনারা যদি ভালোবাসেন তাহলেই কিন্তু এই খাদ্যের মানটা বেড়ে যাবে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদল। দুপুরে রূপগঞ্জ উপজেলা তারাবো ও কাঞ্চন পৌর যুবদলের যৌথ উদ্যোগে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এই র্যালির আয়োজন করা হয়। নানা রঙের ব্যানার, প্ল্যাকার্ডে মুখরিত হয়ে ওঠে ভুলতা গাউসিয়া এলাকা। পুরো এলাকা পরিণত হয় উৎসব মুখর জনসমুদ্রে। র্যালি ও পথসভায় যুবদল নেতারা বলেন, ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপিকে আরও শক্তিশালী করারও শপথ নেন তারা। গত 27 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেই উপলক্ষে আজকে রূপগঞ্জ থানা, কাঞ্চন পৌরসভা এবং তারা পৌরসভার যৌথ উদ্যোগে আজকে এই র্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো উন্মুক্ত হল ফারাও তুতেনখামেনের সমাধি, যা রাখা হয়েছে মিশরের গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে। শনিবার মিশরের গির্জায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে প্রত্নতাত্ত্বিক জাদুঘরটি। সেখানে রাখা হয়েছে তুতেনখামেনের জমকালো সোনার মুখোশ, সিংহাসন ও রথ। প্রায় 1 লাখ নিদর্শন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা হিসেবে যাত্রা শুরু করেছে জাদুঘরটি। প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার প্রায় 7000 বছরের ইতিহাস তুলে ধরেছে প্রদর্শিত নমুনাগুলো। তুতেনখামেনের পাশাপাশি মিউজিয়ামে রাখা হয়েছে 4500 বছরের পুরনো মরদেহ বহনকারী নৌকা। শনিবার জাদুঘরটি উদ্বোধন করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। স্পাইডারম্যানের বেশে মাদক বিরোধী অভিযান পুলিশের। বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ কোকেন। লাতিন দেশ পেরুতে হয়েছে এই ঘটনা। হ্যালোইন উপলক্ষে সবাই যখন নানান বেশে সেজে উৎসব পালন করছে, তখন অপরাধীদের শনাক্তে অভিনব পন্থা বেছে নিয়েছে দেশের পুলিশ। মার্ভেল কমিক্সের চরিত্র স্পাইডারম্যানের পোশাকে মাদক চোরাকারবারীদের ফাঁদে ফেলতে দেখা যায় এক কর্মকর্তাকে। বিপুল কোকেন সহ আটক করা হয় 3 জনকে। লাতিন দেশটিতে এমন চমকপ্রদ অভিযান অবশ্য নতুন নয়। দেশের আইনশৃঙ্খলা বাহিনী ভ্যালেন্টাইন্স ডে কিংবা ক্রিসমাস ডে এর মতো উৎসবগুলোয় প্রায়ই এমন সুপার হিরো অথবা আইকনিক চরিত্রের পোশাক পরে সন্ত্রাসীদের খোঁজে অভিযান চালিয়ে থাকে। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।